অনেকদিন পর ভিডিওতে আসলাম। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন, যখন 5ই আগস্টের পরে অনেকে আমাদের বলছেন যে তুমি অনেকেই ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন, আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সায় দেয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই। আমি ঢাকা শহরে 10 বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই, আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই। তারপরেও আমি কোনো অপরাধ করি নাই। কেন আমি আমার দেশ ছেড়ে যাব? কারণ আমার দেশে তো, এই দেশেই তো আমার লাশ আসবে, এখানেই আমার কবর হবে, এটাই আমার বিশ্বাস। সুতরাং এই দেশ ছাড়ার জন্য আমি কোনোদিন, আমার ইচ্ছা হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে যদি আমার নামে কোনো মামলা হয়ে থাকে, তা আমি এটা বিচারের মাধ্যমে, যেহেতু আমি আইনজীবী, আমি মোকাবেলা করব, এই সৎ সাহস আমার আছে। আর আমার একটা বিশ্বাস, যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতিও আমার বিশ্বাস আছে। তাই আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি অনেক সম্পদ করতে পারতাম। আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম, কিন্তু পুরা টাকাটা আমি আমার চুনারঘাট, মাধবপুর এবং বিভিন্ন জায়গায়, ইভেন বন্যার সময়, দেশের বিভিন্ন বন্যার ক্রাইসিসে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে দাঁড়ানোর। ইভেন সংস্কারের যে কার্যক্রম, এই কার্যক্রমেও আমি এমন সব লোকের বিরুদ্ধে মামলা করছিলাম যাদের বিরুদ্ধে এখন মামলা চলতেছে, কাজ হচ্ছে। এগুলা প্রথমে আমিই শুরু করছিলাম। তারপর আমি মনে করি যে দেশের কল্যাণে এটা কাজ করে যেতে হবে, এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই। যদি দেশকে ভালোবাসেন, দেশের সংস্কারে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি যে যদি সংস্কারের জন্য আবারও কাজ করার সুযোগ পাই, আমি কাজ করব। আর সুযোগ না পাইলেও আমার কোনো অসুবিধা নেই। আমি একজন আইনজীবী হিসাবে, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আমার প্র্যাকটিসটা চালাই যেতে চাই। আমরা যখন আজকে ব্যারিস্টার সুমনের সাথে আমরা শো করব, তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য। আমি একটু ছোট্ট করে এক লাইনে এই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কিনা বিভিন্ন সমস্যা নিয়ে, সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে। আপনি যদি ছোট করে বলেন, আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে, এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন। সংকট কি দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে? আচ্ছা, তার মানে আপনি করবেন সংকট যদি থাকে, আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার একটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায়। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগের যে যিনি সরকার পরিচালনা করলেন, গত সংসদে যেইভাবে হামলা, মামলা এবং বিরোধী দলের উপর যে নিপীড়নের অভিযোগটা করা হয়েছে, সেইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে সংবাদপত্রের কণ্ঠরোধ মুক্ত, সেই যে অভিযোগগুলি আছে মানবাধিকার, সেগুলির ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়? মানে 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 সেটা শেখ হাসিনার সরকার ঠিক পথে ছিল? আমার কাছে মনে হচ্ছে কি যে আপনি এই একজন নৌকার প্রার্থীকে প্রশ্ন করতেছেন। আচ্ছা, ঠিক আছে। আমি একজন স্বতন্ত্র প্রার্থীকে প্রশ্ন করতেছেন, নৌকার প্রার্থীকে। বিষয়টা এইভাবে না। তারপর আমি আপনাকে যেটা বলতে চাই হচ্ছে গিয়ে যে আদর্শের রাজনীতিতে থাকলে এক সময় না এক সময় আপনি সার্ভাইভ করবেন। যারা এখন বিভিন্ন অভিযোগ তুলতেছেন, তাদের আদর্শের জায়গাটা আরো স্ট্রং হইলে দেখবেন আমার মতো ওনারাও বেরোয় আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি, সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন? আপনি তো শেখ হাসিনা সরকারেরই একজন। আমার সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে। আচ্ছা, আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি। তো বিষয়টা হচ্ছে গিয়ে যেসব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি, আপনার সাথে আমার 5টা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা আমার জন্য একটা প্রিভিলেজ। আই এম অনার্ড যে 5টা মিনিট সময় কাটাতে পারতেছি আমরা। কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না, আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না। মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরম ভাবে বিরোধিতা করব। আমি কিন্তু বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না, আপনার সাথে একমত না, কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন, এটার স্বাধীনতা আমি স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের কন্যা। উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টিটি আছে, আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন। আমার কাছে কিন্তু দেখেন, আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে, তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি। সুতরাং আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, বহন করি, কিন্তু যেসব জায়গায় আমার সমালোচনা করার, যেসব জায়গায় আমার প্রতিবাদ করার, এই জায়গায় তো আমি বন্ধ হয়ে নাই, বা আমি কখনো আটকে থাকি নাই, বা চেষ্টা করছি, আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি। এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের।
Okay. এখানে আপনারা মিলাই ফেলবেন না, কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে, যতটুকু উনার নেয়ার বিষয় আছে, এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি, এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না, না, বকাবকি শুনবেন না, গালাগালি শুনবেন না। এইবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ। না, এখানে আপনি মানে দেখবেন মানে কিন্তু বিরোধিতা কি হবে, মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে। আপনি 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 কিন্তু আশ্চর্য হবেন যে আপনি তো অরিজিনালি নৌকা, মানে আপনি নিজেও নিজেরে বলেন, এমনিও বলেন না না আপনি। না, এইখানেই প্রবলেমটা। হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, এবং আদর্শকে ধারণ করা মানে কি, মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এইটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো, যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে, কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাইকোর্ট একটা রুল দিয়ে দেয়। ওকে, তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে, এইসব জায়গায় আমি স্বতন্ত্র হিসেবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল। মিস্টার সাইদুল হক, আমি আপনার কাছে এটি জানতে চাইবো যে সত্যি সরকার চায়, এবং একটি ফর্মুলা এসছে যে আমরা আসলে, আমি বারবার এই ফর্মুলাটি আসলে সরকার যারা সমর্থক, সাংবাদিক, বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটি ছাকনি দিয়ে যে কারা আসলে স্বাধীনতা সপক্ষের শক্তি, কারা স্বাধীনতা সপক্ষের শক্তি দুই, তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে, বাকিরা সব বাদ পড়ে যাবে। এইটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাইবো। না, আমি মতামত জানতে চাইবো যে সরকার কি সত্যি সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কিনা, আপনি এটি কি মনে করেন? আরেকটি প্রশ্ন করব যে আমি দেখলাম যে আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে অন্তত 60 জনের বেশি লোক হেরেছেন, 70 জনের মতো হেরেছেন। এটি কি আপনি সাংঘাতিক রকমের পুয়ার এন্ড ব্যাড এন্ড রং জাজমেন্ট মনে করেন কিনা আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে? আমি প্রথম প্রশ্নের জবাবে আগে আসি যে সরকার কি এটি চাচ্ছে কিনা যে আওয়ামী লীগ বি, আওয়ামী লীগ সি, আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে? দেখেন, আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা নাই। তো সাকিব ভাই যখন নির্বাচনে কারচুপি এইসব নিয়ে কথা বলেন, তখন আমার একটা বিষয় আশ্চর্য লাগে যে নির্বাচন বয়কট করার পর, ধরেন আমি গেলাম না এই নির্বাচনে, তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে আলোচনা করাটা বরং আগের যে স্ট্যান্ডিং আমার এটাকে দুর্বল করে দেয়। জানেন, আমি যখন আমাকে সাকিব ভাইকে প্রশ্ন করা হইলে উনি তো বলতেন যে ভাই আমি যে নির্বাচনে যাই নাই, সুতরাং এটা ধরেন আওয়ামী লীগ করছে নির্বাচনটা গেল প্রথম ফার্স্ট কোশ্চেন। এক সেকেন্ড বেরিয়ে আমার একটু কোশ্চেন আছে, একটা সেকেন্ড একটু কোশ্চেন আছে। সাকিব ভাই নির্বাচনে যায় নাই, কিন্তু সাকিব ভাই তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনতা, আমি বলছি, আমি শুনেন, মানে না প্রশ্ন করতে পারবে, কিন্তু উনি যে স্ট্যান্ডিং নিয়ে যায় নাই নির্বাচনে, এই স্ট্যান্ডিং এর পরে বরং উনি নির্বাচনের কারচুপি নিয়ে কথা বলাটা নির্বাচনের উনি বৈধতা দিলেন। এটা হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা দ্বিমত করতে পারেন না, এটা আমার মত হচ্ছে কি যে আমি যখন যে নির্বাচনে যান আমি আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম, ভাই যান, আপনি আপনার সাথে আমি নাই, আপনার আন্ডারে আমি নির্বাচন করব না। তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা, আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন, আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে, যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে। এই দাবি কিন্তু এখন আর উনাদের কিন্তু এখন আর এই জায়গায় নাই। এখন হচ্ছে গিয়ে ঠিক মতো নির্বাচন হয়েছে কিনা, ভোটার ঠিক মতো আসছে কিনা, এই জায়গায় চলে আসছেন উনারা। সুতরাং আগের বিষয়টা একটা হালকা হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই বিএনপি বা এই ধরনের দল যখন আসে না, ধরেন একটা বড় অংশ তো আসে নাই ভোটে, সুতরাং তখন তো হচ্ছে কি এই জায়গাটা খালি থাকে না, এই জায়গাতে অসংখ্য স্বতন্ত্রের তৈরি হয়েছে। এবং আপনারা কিন্তু আমার বিশ্বাস একটা যে আশ্চর্য হবেন এইবারের স্বতন্ত্রদের পারফরমেন্স দেখে, সংসদের ভিতরেও পারফরমেন্স দেখে আপনারা আশ্চর্য হবেন। এখন এই জায়গায় আমি একটা প্রশ্নের কথা আপনাকে বলতে চাই, যেমন ধরেন আমি স্বতন্ত্র, কিন্তু স্বতন্ত্র হইল দুইটা জায়গায় আমার, আপনি আমাকে আনকম্প্রোমাইজিং, একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, বঙ্গবন্ধুকে বহন করি, আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি। এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন, তাহলে আপনি বি টিম, তাইলে আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক। আপনার সাথে আমার আর বক্তব্য চলে না, ওকে, কারণ আমি এই জায়গায় কোন ধরনের কম্প্রোমাইজ আমি করব না, বরং বিরোধী দল যারা করবেন, ধরেন বিরোধী দল বঙ্গবন্ধুরের যিনি মানবেন না, তিনি আসলে এই দেশে
জাতির জন্য কে যিনি মানবেন না বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেইজি মনে হয়। তা আপনি এই বি টিমের যেটা বলতেছেন, আওয়ামী লীগ বি টিম সি টিম কিনা বা জাতীয় এরকম হচ্ছে কিনা, এখানে আমি স্পষ্ট বলতে চাই যে বহুদিন পর সংসদে একটা বিরোধী দল পাবে যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের সপক্ষে। আমি একটা ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি ছোটই করবেন, আমি জানি আপনি ছোটই করবেন, আমি জানি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আপনি বলেন। জি, আপনি কি মনে করেন কিনা এই সরকার গত 15 বছর ধরে, গত 5 বছর ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে? বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা মানে কি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ, আমি খালি আর্থিক অভিযোগগুলি আপনাকে শুধু মনে করে দিতে চাই। আমি শুধু মনে করে দিতে চাই আওয়ামী লীগের সরকাররা কিরকম, আওয়ামী লীগের সরকারে যারা ছিল তারা কিরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, সেটা আমি শুধু মনে করে এখানে আমি উত্তর দিচ্ছি আপনাকে। আমি এই জায়গাতেই থাকতে চাই। আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনি মনে করেন যে এই জায়গায় থাকতে চাই, ভোট হবে হচ্ছে আমরা, এই জায়গায় থাকতে চাই। জি, আমি এই জায়গায় থাকতে চাই, এই জায়গায় থাকতে চাই। বলেন। এই যে দুর্নীতি, জি, দুর্নীতি হচ্ছে কি শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো, যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে। এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না। এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন। এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই। ধরেন আপনি দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায়, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায়। এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না। এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সুমন হয়ে ওঠার যে গল্প, এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী। আমি আওয়ামী লীগ করেও আমি যতজন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি। আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না। আমার সাথে আমি যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক। আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর। আমার অব্যাহতির কারণটা কি ছিল? আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই। আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই, আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে। কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। আমি বলছি বাংলাদেশের হয়েছে কি, আপনি বাংলাদেশের আদর্শ, রাষ্ট্র, সরকার প্রধান, দলীয় প্রধান, এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি। আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি, শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই উনি ধারণ করেন। আমার এই পর্যায়ের কোনো প্রশ্ন নাই। আপনি মনে করেন যে উনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন। আপনি তো বিলাত থেকে পাশ করা ব্যারিস্টার, ওয়েস্টমিনিস্টার আদলে যে সংসদীয় গণতন্ত্রের পদ্ধতি আমাদের এখানে আছে, সেই পদ্ধতি কি এখনো মানে দ্বাদশ জাতীয় সংসদের পর আর কার্যকর বলে বলা যায়? আমরা কি এটাকে একটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যম বলবো নাকি একটা প্রেসিডেন্সিয়াল মাধ্যম বলবো? কারণ হচ্ছে যে আমি এখন পর্যন্ত এই সংসদে আসলে বিরোধী দল কে সেটা বুঝতে পারছি না, বা কারা সরকারের বিরোধী সেটা বুঝতে পারছি না। আমি আমার কলিগদের সাথেও কথা বলছিলাম, তারাও খুব ভালো বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম না। ব্যারিস্টার সাইদুল হক, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন যে এই সংসদে বিরোধী দল কে, বা এটা আসলেই একটা সংসদীয় গণতন্ত্রের অবস্থা আছে না একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের জায়গায় চলে এসছে ব্যাপারটা? না, এটার জন্য কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে। এখানে জাতীয় পার্টি আছেন 11টি আসন নিয়ে। এখানে যদি স্বতন্ত্র থেকে যদি বিরোধী দলীয় কোনো মোর্চা না হয় তাহলে তো এখানে জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে থাকবেন। এবং স্বতন্ত্র, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে যারা এবার স্বতন্ত্রতে আসছেন তাদের এক একজনকে আমার মনে হচ্ছে এক একটা বিরোধী দলের মতো। যদিও আপনি এই যে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা যদি বলেন, এখানে আমাদের দেশে অনেকটুকু ভিন্নতা আছে বা পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম চেঞ্জ হচ্ছে। তবে আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা থাকার মতো যথেষ্ট সুযোগ এবার আছে।